আপনি জানেন যে চীনে যে মাছ চাষ করে সেই আমাদের যদি 2.5 বছর লাগে সেইখানে এরা 1 বছরে সেই মাছটা বড় হয়ে যায়। শুধু কিছু না, পানিতে অক্সিজেন দেয়। আমাদের এখন যেটা চীনের থেকে সর্বপ্রথম আমাদের ওদের টেকনিক্যাল নো হাউ, টেকনোলজি ট্রান্সফার আনতে হবে সবাই আগে। আপনি এইটা যে পর্যন্ত না আনতে পারবেন এই পর্যন্ত বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না। এখন আপনি বলতে পারেন টেকনোলজি কিসে আনবে? আপনার মাছ, আপনি জানেন যে চীনে যে মাছ চাষ করে সেই আমাদের যদি 2.5 বছর লাগে সেইখানে এরা 1 বছরে সেই মাছটা বড় হয়ে যায়। শুধু কিছু না, পানিতে অক্সিজেন দেয়। আমি ছবি নিয়ে আসছি যে কীভাবে তারা করে। আচ্ছা, টমেটো গাছ লাগাচ্ছে এখন মাটিতে না, উপরে। পরিবেশ এত ভালো হচ্ছে, এত টমেটো ধরতেছে, এইসব টেকনোলজি আপনি বিশ্বাস করবেন চোখে না দেখলে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপনি বলবেন যে আমরা কোথায় আছি। তো এখন আমাদের দরকার কোনটা? যেমন আমি যে জিনিসটা আমাদের বিসিসিআই থেকে আমরা মাননীয় চীনের রাষ্ট্রদূতকে আমি একটা মেসেজও দিয়েছি যে উনিও যাচ্ছেন, যে আমাদের বাংলাদেশের জন্য আমাদের তরফ থেকে এই জিনিসগুলো চাই। তার ভিতরে যেমন আমি বলেছিলাম ওইখানে যে আমাদের পণ্য তো আপনি দেখেন ওইখানে তো আমাদের অনেক ব্যবধান, তাই না? 17 বিলিয়ন আর আমাদের 700 মিলিয়ন। তো আমরা কিভাবে করব? আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা বা অন্যান্যরা আমরা কোনো কিছু এক্সপোর্ট করতে পারতেছি না সুযোগ। তো আমরা বলেছি ওখানে যে 30টা শহরে 30টা আমাদের বাংলাদেশের জন্য আউটলেট দিবে, ডিপার্টমেন্টাল স্টোরের মতো। আমাদের পণ্য আমরা 30টা শহরে নিয়ে যাব, নিয়ে গিয়ে চাইনিজ যে ওইখানে যারা আমাদের ক্রেতা সরাসরি তাদের হাতে আমরা দিব। দেওয়ার পরে আমরা দেখব যে কোন জিনিসটা আমাদের ডিমান্ড বেশি। ওইখানে সব পণ্য থাকবে, মাছ থেকে আরম্ভ করে তরকারি থেকে আম বলেন, সব থেকে আরম্ভ করে কাপড় বস্ত্র যা যা আছে পুরো জিনিস থাকবে। এবং ওইখানে একটা কাউন্টারও থাকবে বিদেশি বিনিয়োগের জন্য। আপনি একটা ছোট একটা কাউন্টার রাখবো, কেউ যদি বাংলাদেশে ইনভেস্ট করতে চায় সেই সহযোগিতা দেওয়া হবে এখান থেকে। এটা হলো আমার প্ল্যানিং আর কি। তো আমরা যদি আস্তে করে ঢুকি আমাদের 6 মাস আমরা কিছুই পাবো না। 6 মাস পরে গিয়ে আমরা রেজাল্টটা পাবো যে চীনের বন্ধুরা আমার কোন পণ্যটা তারা আমারটা আগাচ্ছে, অর্ডার দিচ্ছে, কোনটার প্রতি তাদের আগ্রহ বেশি এবং আমাদের দামেও ফিজিবিলিটি হচ্ছে। তখন দেখা যাবে যে আমার ধারণা যে আমরা মিনিমাম বছরে অন্তত 1 বছরে $2 বিলিয়ন পর্যন্ত আমরা এখান থেকে আশা করি যে পরবর্তীতে আনতে পারবো। এবং আমাদের পণ্যগুলো যাবে ওইখানে, আমরা বুঝতে পারবো। এবং কিছু কিছু পণ্য আছে চীন দেশ হয়তো বন্ধ করে দিবে, না বানায় আমারটা নিবে, এরকম এটা আছে। দ্বিতীয়ত হইল যে আমি বলেছি যে 20টা আমি এখানে বাংলাদেশে আমাদের ওই পলিটেকনিক্যাল স্কুল চাই আমরা চীনের। এটাতে আপনার আমার গ্রামের এই যে ধরেন যুব সমাজ এদেরকে শিক্ষা দেওয়া হবে। দেখেন চীন দেশে কিন্তু আমাদের মতো ইন্টারমিডিয়েট, মেট্রিক বা আইএবি এগুলো পড়ায় না, সব পলিটেকনিক্যাল, সব আপনি হাতে কলমে শিক্ষা। তো এখন যদি আমরা ওদের এরকম শিক্ষা দিই, স্কিল লেবার হবে। আমাদের দেশে দেখেন আজকে যদি আমি একটা অন্য প্রসঙ্গে আসলে যে আমরা বাংলাদেশ থেকে মনে করেন 1.5 কোটি ওয়াইজার্নার বিদেশে আছে, তাই না? পাঠাচ্ছে $28.5 বিলিয়ন থেকে $30 বিলিয়ন, 1.5 কোটি। আর আপনি যদি বলেন নেপালের মতো একটা ছোট দেশ, নেপালের মতো একটা ছোট দেশ, সেখানে আপনি 15 লক্ষ লোক কাজ করে, তাদের এখানে $15 বিলিয়ন আসে। সরি 25 লক্ষ লোক কাজ করে, $15 বিলিয়ন আসে। তাহলে 25 লক্ষ লোকে 15 বিলিয়ন, আর আপনি 1.5 কোটি লোকে, তাহলে আমার লোকের এফিসিয়েন্সি স্কিল হয় নাই। আজকে এই যে ধরেন নেপালের থেকে তারা ম্যান পাওয়ার কী করতে জানেন? সিকিউরিটি গার্ড। আপনি বিশ্বাস করবেন এত বিখ্যাত, আমাদের লোক পারে না, কারণ আমাদের ট্রেনিং নাই। আপনি গিয়ে দেখেন প্রায় 40টা দেশে নেপালের সিকিউরিটি গার্ড পাবেন, তাদের বেতন অনেক হাই, কিন্তু আমরা স্কিল লোক তৈরি করতে পারতেছি না। তো আমার উদ্দেশ্য হলো যে আমরা 20টা পলিটেকনিক্যাল স্কুল নিয়ে এখানে আমরা সব ধরনের শিক্ষা দিব, সিকিউরিটি গার্ড শিক্ষা দিব, কিভাবে আপনার ধরেন এখানে কত পণ্য বানাবেন, ঘরে বসে করতে পারবেন, চাইনিজ মেশিনপত্র, নতুন নতুন মেশিন আসবে, AI টেকনোলজি শিখতে পারবেন, তারপরে আপনার কম্পিউটার সায়েন্স শিখতে পারবেন, বিভিন্ন ধরনের টেকনোলজি দিয়ে যেটা করা হবে, যেখানে আপনার জীবন ধারণের ক্ষমতা বাড়বে। আপনার যে আয় ছিল এখন,
আমি যদি বলি যেমন যে মনে করেন একটা গার্মেন্টসের একটা মহিলা, সে কিন্তু সারা জীবন গার্মেন্টসেরই নেশে নেমে চলে যাচ্ছে, তার বেতন একটা সীমাবদ্ধতার মধ্যে আছে, কিন্তু এর কি 2.5 গুণ বেতন হইতে পারে না যদি সে অন্য এটার সঙ্গে কিছু অ্যাড হয়ে গেল, বা কিছু নতুন কিছু শিখতে পারে শিখলো। যদি। হ্যাঁ, ওইটাই বলছি যে ওই শিক্ষাটা দিবে কে, ওইখান থেকে আনতে হবে। কিন্তু সেক্ষেত্রে আসলে বাংলাদেশে আমরা সময় যুগের পর যুগ ধরে দেখেছি, এগুলো যেহেতু গ্রামীণ মহিলারাই বেশি এ ধরনের কাজ করে, তাদের ঘরে ঘরে যে যদি না শেখানো হয়, তারা কখনো নিজেরা পলিটেকনিকে স্কুলে এসে শিখবে না। এই পদক্ষেপটা তো সরকারকে নিতে হবে, চীনা সরকার নিবে না নিশ্চয়ই। না না, আমি বলি এটা আমরা যেটা করছি, আপনি যেটা বলছেন, এটা তো বিভিন্ন জায়গায় হবে পলিটেকনিক্যাল, এটা তো স্কুলে হবে, ওরা বানাবে না। আপনার একটা স্কুল, সেই স্কুলে সন্ধ্যার পরে ওইখানে ছাত্ররা আসবে, চাইনিজরা গিয়ে ওখানে শিক্ষা দিবে, ওইটি ব্যবহার করবে। ওইখানে ধরেন আশেপাশে তো গ্রাম থাকেই, প্রত্যেকটা স্কুলের থেকে আশেপাশে যারা আছে তারা এসে ক্লাস করতে পারবে, শিখতে পারবে। এই জিনিসগুলো যদি সম্পূর্ণভাবে এখন যদি আমাদের দরকার এখন মেনলি চীনের থেকে আমাদের ওদের টেকনোলজি ট্রান্সফারটা দরকার বেশি। এখন আপনি কীভাবে আনবেন, এটা হলো আমার প্রস্তাব, অন্য প্রস্তাব থাকতে পারে। এখন আপনি তো আমাদের লোক পাঠাইয়া শিখাইতে পারবেন না, ওখানে ভাষাগত সমস্যা আছে। তো আপনি যদি এখানে 10,000 লোক পাঠাই দেন, শিখা আসলো, সেটা ব্যয় হবে। এই জন্য আমরা চাচ্ছি ওরা এসে শিখাক, এবং এখানে যারা শিখবে এদের কিন্তু তারা চীন দেশও নিতে পারবে এবং হাই বেতন হবে। আজকে দেখলেন আপনাকে যে আমি বললাম যে আমাদের বেতনের রেঞ্জটা কত, কেন আমরা ম্যান পাওয়ার আজকে এত বড় হইতে পারি নাই, এত অল্প টাকা। এই 1.5 কোটি লোকের মাত্র 28 থেকে 30 বিলিয়ন ডলার বছরে। তো আমাদের অনেক কিছু চিন্তা করতে হবে। টেকনোলজি ট্রান্সফারটা সবচেয়ে বড়, এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা চীনের কাছে কিছু অনুদানও চেতে পারি, যে একটা প্রজেক্ট আমার দরকার, এই প্রজেক্ট তুমি করে দাও, কারণ যেহেতু আমাদের এখানে ডেফিসিট অনেক বেশি, এটাও বলা যেতে পারে আমার একটা প্রজেক্ট ছোটো দরকার, এটা তুমি একটা করে দাও, দিতে পারে। এবং আমাদের সমুদ্র বন্দর ধরেন আরও যেগুলো আছে, এগুলো কিন্তু উন্নয়ন করার জন্য, ডেভেলপ করার জন্য চীনের দরকার।